নমস্কার বন্ধুরা, আজকে আছে আলু দিয়ে 3টে দারুণ স্বাদের রেসিপি। প্রথমেই আমরা দেখে নেব আলু দিয়ে খাস্তা কচুরির রেসিপি। এরপর আছে আলু সেদ্ধ করা ঝামেলা ছাড়াই মুচমুচে আলুর চপের রেসিপি। আর আছে সবার শেষে বিয়েবাড়ির মতো একেবারে মুচমুচে আলু ভাজার রেসিপি। তাহলে চলো দেখে নিই রেসিপিগুলো। প্রথমেই আমরা দেখে নেব আলুর খাস্তা কচুরির রেসিপি। সঠিক পদ্ধতিতে বানালে আলুর এই কচুরিগুলো ভীষণ খাস্তা হবে আর ঠান্ডা হয়ে গেলেও মুচমুচে থাকবে। রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও। এখানে আমি কচুরি বানানোর জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আমি এখানে অল্প করে বানাচ্ছি বন্ধুরা, যাতে তোমরা বাড়িতে অল্প করে ট্রাই করতে পারো। ময়দাটায় পরিমাণ মতো নুন দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করা যাবে। এখন তেলটা ময়দার মধ্যে হাতে করে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এইভাবে তেলটা যখন মেশানো হয়ে যাবে তখন ময়দাটা হাতের মধ্যে মুঠো করলে দেখবে এটা এইভাবে শক্ত হয়ে যাচ্ছে। এখন ময়দাটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা নরম ডো বানিয়ে নিতে হবে। ময়দাটা এখানে ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে এটা ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। এখানে আমি একটা বাটি চাপা দিয়ে ময়দাটা রেখে দিলাম। এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। ফ্রাইং প্যানের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে মিনিট খানেক এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে 2 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা এখানে অল্প একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপর মশলাটাকে ঠান্ডা করে নেব। এখন একটা হামানদিস্তার মধ্যে প্রথমে শুকনো লঙ্কাটা অল্প একটু গুঁড়িয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটা যখন এইভাবে আধ ভাঙা হয়ে যাবে তখন এর মধ্যে ভাজা পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটাও এখানে অল্প একটু আধ ভাঙা করে নেব। এখানে কিন্তু মশলাটা পুরোপুরি গুঁড়ো করব না। মশলাটা এখানে তৈরি হয়ে গেছে বন্ধুরা, দেখো এটা এরকম দেখতে হয়েছে। এখন এই হামানদিস্তার মধ্যে অল্প একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি। মশলাটা এখানে থেতো করা হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি 2টো বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ আলুটা দিয়ে কচুরির পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলে এর মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটাও 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। মশলাটা অল্প একটু নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গেই সেদ্ধ আলুগুলো দিয়ে দিতে হবে। এখানে মশলাটা খুব বেশি সময় ধরে ভাজা যাবে না। আলুগুলো তেলের মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি আমি এখানে খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি বন্ধুরা, তোমরা পছন্দ মতো বেশিও দিতে পারো। এরপর টমেটো কুচিটা অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি আলুর পুরটা একেবারে নিরামিষ করে তৈরি করছি। নিরামিষ কচুরি বা সিঙ্গারাতে আলুর পুরটা এইভাবে তৈরি করবে, এটা একেবারে দোকানের মতো খেতে লাগবে। আলুর পুরটা অল্প একটু ভাজা হয়ে গেলে খুন্তিতে করে এভাবে একটু কেটে কেটে দিতে হবে। আর যদি আলুর পুরটা মনে হয় বেশি শুকনো হয়ে গেছে তাহলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিতে হবে। এখন সবার শেষে আলুটার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর ভাজা মশলাটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। চিনি আর ভাজা মশলাটা নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো পুরটা এখানে এরকম দেখতে হয়েছে, এটা তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আলুর পুরটা এখানে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এখানে ময়দা মাখাটা 15 মিনিট হয়ে গেছে। এটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন এটাকে হাতে করে কিছুক্ষণ ঠেসে ঠেসে মেখে নেব। এরপর ময়দা মাখাটা থেকে আমি লেচি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো লেচি বানাচ্ছি। এখন আমি কচুরিগুলো বানানোর জন্য বেলনি আর চাক্কিতে সাদা তেলটা এভাবে লাগিয়ে নিচ্ছি। এখানে একটা লেচি নিয়ে নিলাম। এখন একটা পাতলা বড় রুটির মতো বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে বড় করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন এই রুটিটা একটা থালার মধ্যে রেখে নিচ্ছি। আর আরেকটা যে লেচি আছে সেটা দিয়েও একই রকমভাবে একটা বড় রুটি বানিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে 4টে কচুরি তৈরি করব। এখানে আরেকটা রুটি আমি একইভাবে বেলে নিলাম। এখন আলুর যে পুরটা তৈরি করেছি সেটা রুটিটার উপর এইভাবে রেখে নিচ্ছি। এখানে আমি প্রথমে 2টো কচুরি বানিয়ে নেব। এই জন্য 2টো জায়গায় আলুর পুরটা এইভাবে রেখে নিলাম। এরপর যে আরেকটা রুটি তৈরি করেছিলাম সেই রুটিটা এর উপরে এইভাবে ঢেকে দিতে হবে। এখন পুরগুলো চারিপাশে আঙুলে করে এভাবে একটু চেপে চেপে দিতে হবে। এরপর একটা স্টিলের গ্লাস নিয়ে একটা পুরের ওপরে এভাবে ঘুরিয়ে দিতে হবে। খুব সহজ পদ্ধতি বন্ধুরা, বাড়িতে এরকম স্টিলের গ্লাস সকলেরই থাকে।
এইভাবে গ্লাসটা ঘুরিয়ে দিলে এখানে দেখো দুটো কচুরি তৈরি হয়ে গেছে। এখন সাইড থেকে ময়দাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি বাকি দুটো কচুরি বানিয়ে নেব। এরপর কচুরিটা সাইডটা এইভাবে আঙুলে করে একটু চেপে চেপে দিচ্ছি যাতে সাইডটা ভালো করে জোড়া লেগে যায়। আর এটা ভালো করে জোড়া লাগাবার জন্য সাইডটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে। চারিদিকটা কাঁটা চামচে করে এভাবে করে দিলে এটার একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখো এটা এইভাবে তৈরি করে নিলাম। এভাবে আমি সব কচুরিগুলো তৈরি করে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে নিয়েছি, তেলটা কিন্তু একেবারেই গরম হয়নি। আঁচটাকে একেবারে কম করে এর মধ্যে কচুরিগুলো দিয়ে দিতে হবে। কচুরি মুচমুচে হওয়ার এটাই হলো প্রধান নিয়ম। ঠান্ডা তেলে এগুলো দিলে এগুলো একেবারে মুচমুচে করে ভাজা হয়ে যাবে। এই টিপসটা তোমরা কচুরি সিঙ্গারা বানানোর জন্য করে দেখতে পারো। কচুরিগুলো দেখো এখানে ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা কচুরি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আলুর খাস্তা কচুরি তৈরি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আলুর এই খাস্তা কচুরির পর দেখে নেব আলু সেদ্ধ করা ঝামেলা ছাড়াই আলুর চপের রেসিপি। এই ফুলকো ফুলকো আলুর চপগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আলু সেদ্ধ করার কোনো ঝামেলাই থাকে না, আর খেতেও খুব মুচমুচে হয়। এই আলুর চপগুলো বানানোর জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমরা যেরকম বাড়িতে গোল আলু ভাজা তৈরি করার জন্য আলু ভাজা কাটি, এখানেও সেরকম করেই কেটে নিতে হবে। আলুগুলো খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আর আলুগুলো গোল গোল করে কেটে নেওয়ার পর এর শেষের দিকের অংশটা আর প্রথমের দিকের অংশটা আমরা রেখে দেব, এটা অন্য তরকারিতে ব্যবহার করব। দুটো আলু এখানে কাটা হয়ে গেছে, দেখো এটা এরকম পাতলা করে কাটতে হবে। আলুগুলো এইভাবে কেটে নেওয়ার পর এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে আলুগুলো লালচে হয়ে যাবে। আলুগুলো ভালো করে জলে ধুয়ে নিয়ে এটা ছাঁকনির মধ্যে এভাবে উঠিয়ে রাখছি যাতে আলুর জলটা ভালো করে ঝরে যায় আর আলুটাও একটু শুকনো হয়ে যায়। এভাবে এখন এটা 5 মিনিটের মতো রেখে দেব। এখন একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম, বেসনটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। বন্ধুরা এখানে চালের গুঁড়ো যদি না থাকে তাহলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে। এখন বেসন আর চালের গুঁড়োটা ছাঁকনির মধ্যে ভালো করে চেলে নিতে হবে। এইভাবে চেলে নিলে বেসনের মধ্যে যে ছোট ছোট টুকরোগুলো থাকে বা ময়লা থাকে সেটা বেরিয়ে যাবে। বেসন আর চালের গুঁড়োটা চেলে নেওয়ার পর এটা একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে দেব। প্রথমেই দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটা এখানে খুব পাতলা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটা খুব অল্প পরিমাণে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলার পরিবর্তে এখানে আমচুর পাউডারও ব্যবহার করা যাবে। আর দিয়ে দিচ্ছি একেবারে পাতলা করে কাটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে এটাই খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এখন সব কিছু খুব ভালো করে বেসনটার সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে বেসনের একটা ব্যাটার বানাতে হবে। বন্ধুরা এখানে বেসনের ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করেই বানাতে হবে। এখানে বন্ধুরা আমি ব্যাটারটার মধ্যে ধাপে ধাপে অল্প করে জল মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটাকে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারটাকে বন্ধুরা 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে ফেটাতে হবে যাতে ব্যাটারটার মধ্যে একটা এয়ার এসে যায় আর ব্যাটারটা একটু হালকা হয়ে যায়। আর এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দেখবে বন্ধুরা ব্যাটারটার রঙটা পাল্টে গেছে, ব্যাটারটা অনেকটা হালকা হয়ে গেছে। ব্যাটারটা এখানে ভালো করে ফেটিয়ে নিলে আলুর চপগুলো ভালো করে ফুলবে আর এটা মুচমুচেও হবে। এখানে বন্ধুরা ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম করতে বসিয়ে এখানে ব্যাটারটার মধ্যে 1/4 চামচ বেকিং সোডা মিশিয়ে দিলাম। বেকিং সোডাটা মিশিয়ে দিয়ে এটাকে আরেকটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আলুর চপগুলো ভাজার ঠিক আগেই কিন্তু বেকিং সোডাটা মেশাতে হবে, খুব বেশি আগে মিশিয়ে এটা রাখা যাবে না। তেলটা গরম হয়েছে নাকি বোঝার জন্য এর মধ্যে 1 ফোঁটা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা নিচ থেকে ওপরে ভেসে উঠলো, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এখানে দেখো বন্ধুরা আলুগুলোর গা থেকে জলটা ভালো করে ঝরে গেছে, আলুগুলো অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন আলুটা ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিলাম আর এটা গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম।
বন্ধুরা এখানে আলুর চপগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। আর আলুটা যদি একেবারে শুকনো থাকে তাহলে কিন্তু ব্যাটারটা ভালো করে আলুর গায়ে লাগবে। আর যদি আলুগুলো ভেজা থাকে তাহলে কিন্তু ব্যাটারটা লাগবে না, তখন আলুটা ভালো করে মুছে নিতে হবে। আর বন্ধুরা এখানে আলুর চপগুলো একটু বেশি সময় ধরে ভাজতে হবে, যেহেতু আলুগুলো এখানে কাঁচা আছে তাই এটা ভাজতে একটু সময় লাগবে। একটা সাইড কিছুটা ভাজা হয়ে গেলে আলুর চপগুলোকে উল্টে দিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবে আলুর চপগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর এগুলো তেল থেকে ভেসে উঠেছে। এখানে দেখো আলুর চপগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমার আলুর চপগুলো ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। এখন আলুর চপগুলো তেল থেকে উঠিয়ে নিয়ে একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি। দেখো আলুর চপগুলো তৈরি হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাত্র দুটো আলু দিয়ে অনেকগুলো আলুর চপ তৈরি হয়ে গেছে। আর এই আলুর চপগুলো যেমন অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, সেরকম খেতেও খুব ভালো লাগে। এটা একবার তোমরা বাড়িতে বানালেই বুঝতে পারবে এটা কতটা সুস্বাদু খেতে হয়। এখানে দেখো বন্ধুরা আলুর চপটা ভীষণ মুচমুচে হয়েছে। আর বন্ধুরা এই আলুর চপগুলো তোমরা প্রথমে অনেকটা বানিয়ে রেখে দিতে পারো, তারপর যখন পরিবেশন করার সময় হবে তখন এগুলোকে আরেকবার ডবল ফ্রাই করে ভেজে নিলে এগুলো অনেকটা বেশি মুচমুচে হবে। আলুর চপের রেসিপির পর দেখে নেব মুচমুচে আলু ভাজার রেসিপি। বিয়েবাড়ির মতো মুচমুচে আলু ভাজা দুরকম স্বাদে তৈরি করেছি। দেখো বন্ধুরা আলু ভাজাগুলো কতটা মুচমুচে। আর যে প্রসেসে আজকে আলু ভাজাটা বানাবো সেটা তোমরা একবার বানালে বারবার বানাতে চাইবে। তাহলে চলো শুরু করি রেসিপিটা। এখানে আমি আলু ভাজার জন্য 4টে আলু নিয়ে নিয়েছি। বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো আলু দিয়ে এই আলু ভাজাটা তৈরি করা যাবে। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এটা সাথে সাথেই জলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে আলুগুলো লাল হয়ে যাবে না। এখন আলুগুলো গ্রেট করে নেব। এখানে দেখো ছোট যে গ্রেটারটা আছে সেটা কিন্তু ব্যবহার করব না, বড় যে গ্রেটারটা আছে সেটাই ব্যবহার করতে হবে। আর এখানে আমি একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি বন্ধুরা, সেই জল দেওয়া থালার মধ্যে আলুগুলো গ্রেট করে নেব। আর এখানে দেখো বন্ধুরা আলুটার যেখানে লম্বা সাইড আছে সেটা দিয়েই গ্রেটারটাতে ওপর থেকে নিচে এইভাবে গ্রেট করতে হবে। এখানে জল ভরা থালার মধ্যে আলুটা এইভাবে গ্রেট করলে আলুটা লাল হয়ে যাবে না। আলুটা কিছুটা গ্রেট হয়ে গেলে এটাকে হাতে করে জলের মধ্যে মিশিয়ে দিতে হবে। আর লক্ষ্য করে দেখো বন্ধুরা আলুটাকে গ্রেটারের মধ্যে সবসময় ওপর থেকে নিচের দিকেই ঘষতে হবে। এই রকমভাবে আমি এখানে যতগুলো আলু আছে সব গ্রেট করে নিয়েছি। এখন এই আলুটাকে আমি 4 থেকে 5 বার ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুটা একেবারে পরিষ্কার জল বেরিয়ে আসে ততক্ষণ আলুটাকে ধুতে হবে। আলুটাকে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিলে আলুটা ভাজার সময় লাল হয়ে যাবে না। এখন আমি একটা জায়গার মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছি। জলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আলুটা 2 মিনিটের মতো গরম করে নেব। আলুটা কিন্তু এখানে সেদ্ধ করব না। আলুটা দেওয়ার পর জলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসটাকে বন্ধ করে দেব। এই রকমভাবে আলুটা অল্প একটু গরম জলে ভালো করে ধুয়ে নিলে আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটা পুরোটাই বেরিয়ে যাবে। এর ফলে আলুটা ভাজার সময় এটা লাল হয়ে যাবে না আর আলুটা ভীষণ মুচমুচে থাকবে। মাত্র 2 মিনিটের জন্য বন্ধুরা আলুগুলো এইভাবে গরম করে নিতে হবে। বেশি সেদ্ধ হলে আলুগুলো এখানে ভেঙে যাবে। আলুগুলো ছেঁকে তুলে নিচ্ছি। এখন যে আলুটা কড়াই থেকে উঠিয়ে নিলাম, আলুটা গরম আছে, এই অবস্থাতেই এটা একটা সুতির কাপড়ের উপর এইভাবে ছড়িয়ে দেব। এইভাবে আলুর যে গায়ে জলটা লেগে আছে সেটা ভালো করে শুকিয়ে নেব, না হলে তেলে দেওয়ার সময় জলটা ছিটকে আসবে আর আলুটাও ভালো করে ভাজা হবে না। আলুটা এখানে বন্ধুরা খুব বেশি শুকনো করব না, আলুটা এইভাবে ছড়িয়ে এটাকে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে, তাহলেই এর জলটা ভালো করে ঝরে যাবে, আলুটা কিছুটা শুকনো হয়ে যাবে। দেখো আমি সব আলুগুলো এইভাবে কাপড়ের উপর মেলে দিয়েছি। আধ ঘন্টা হয়ে গেছে, এখন আমি আলুগুলো কাপড়টা থেকে উঠিয়ে নিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু সেদ্ধ করিনি, তার জন্য আলুগুলো ভেঙে যাচ্ছে না আর কাপড় থেকে খুব সহজেই এগুলো উঠে চলে আসছে। এখানে আমি সব আলুগুলো উঠিয়ে নিয়েছি, এরপর এগুলো ভেজে নেব। এখানে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে এর মধ্যে 1 চামচ পরিমাণ আলু দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমেই আলুটাকে আমি কিছুক্ষণ ভাজতে থাকবো। আলুটা দেওয়ার পর দেখবে তেলের মধ্যে অনেকটা ফেনা হতে শুরু করেছে। কিছুক্ষণ পর আলুটা ভাজা হতে থাকবে আর ফেনাটাও দেখবে কমতে থাকবে।
আঁচটা এখন মাঝারি করে দিয়েছি, মাঝারি আঁচে আলুটা ভালো করে ভেজে নেব। আঁচটা কমালে আলুটা কিন্তু তেলটা শোক করে নেবে। কিছুক্ষণ পর বন্ধুরা দেখবে ফেনাটা এইভাবে কমে আসছে, আর আলুটা দেখলেই বুঝতে পারবে আলুটা ভাজা হয়ে এসেছে। এখন এই ভাজা আলুটা কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, সব আলুগুলো একই রকম কালার আছে, একটাও আলু কিন্তু লাল হয়ে যায়নি। এখানে আমি আরও কিছুটা আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তেলটা পুরোটাই ছেড়ে দেয়, আলুটা কিন্তু তেল একেবারেই শোক করে না। এইভাবে অল্প অল্প করে কিছুটা আলু আমি এখানে ভেজে তুলে নিয়েছি। আলুগুলো দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, আর আলুগুলোর মধ্যে তেলও একেবারেই নেই, আমার হাতের মধ্যে একটুও তেল লাগছে না। এখানে বন্ধুরা আমি যেহেতু আলুটা 2 মিনিটের জন্য গরম জলের মধ্যে রেখেছিলাম, তাই দেখো এই আলুটা একেবারেই লাল হয়ে যায়নি। এখানে বন্ধুরা আলুগুলো যখন কড়াইয়ের মধ্যে দেবে তখন কিন্তু আঁচটা বাড়িয়ে রাখতে হবে, আর যখন ফেনাটা কমে আসবে তখন আঁচটাকে মাঝারি করে দিতে হবে। সব আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন আলু ভাজাতে দেওয়ার জন্য আমি কিছুটা বাদামও ভেজে নিচ্ছি। প্রথমে যে তেলটা দিয়ে আমি আলু ভাজাটা শুরু করেছিলাম সেই একই তেল কিন্তু এখনও রয়েছে কড়াইয়ের মধ্যে। এখানে দেখেই বুঝতে পারছো খুব একটা বেশি তেল কিন্তু আলু ভাজাতে প্রয়োজন হয়নি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন এটা কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি 2 রকমের আলু ভাজা তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে কিছুটা আলু ভাজা নিয়ে নিলাম, এর মধ্যে 1 চামচ পরিমাণ ভাজা বাদাম দিয়ে দিলাম। ভাজা আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, 1/2 চামচ পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এখন নুন আর চিনিটা ভালো করে আলু ভাজার সঙ্গে মাখিয়ে নেব। আরেক রকম আলু ভাজা বানানোর জন্য আমি একটা বাটিতে 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ বিট নুন আর 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর মশলাতে বাকি যে আলু ভাজাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এখন এই আলু ভাজার মধ্যে মশলাটা খুব ভালো করে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে বাদাম ভাজাটাও দিয়ে দিলাম। বাদাম ভাজাটা দিয়ে মিশিয়ে নিলে মশলাদার আলু ভাজা তৈরি হয়ে যাবে। এখানে আমি 2 রকমের আলু ভাজা পরিবেশন করে দিয়েছি। এই আলু ভাজাগুলো যেমন ডাল ভাত দিয়ে খেতে ভালো লাগবে, সেরকম চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে মেখেও খেতে বেশ ভালো লাগবে। আর এইগুলো কাচের বয়ামে রাখলে 1 মাসের মতো এগুলো মুচমুচে থাকবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।